এটা তোমার বাবার বাড়ি না যে সকালে রান্না না করে খাবার পাবে। বৌমা, মনে রেখো, এটা তোমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি না। নিজের সংসারে যদি স্বামীকে রান্না করে না খাওয়াতে পারো তাহলে এমন দিন আসবে সেদিন আফসোস করেও লাভ হবে না। শাশুড়ির কথা শুনে বউ তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি বললেন আপনি? শাশুড়ি হয়ে আমাকে খাওয়ার খোঁটা দিলেন বিয়ের 1 মাসের মাথায়। না জানি সারা জীবন আপনি আমাকে কি করবেন। আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব আজকেই। কথাগুলো বলেই গটগট করে নিজের রুমে চলে গেল রুপিতা। রুপিতার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হলো। এই 1 মাসে সে স্বামীর জন্য একবারও রান্না করেনি। প্রতিদিন সকালে আমার মাই ভোরে উঠে রান্না করতেন আর বউ সকাল 8টায় ঘুম থেকে উঠে সোজা টেবিলে খেতে আসতো। মা প্রথম ভেবেছিলেন নতুন বউ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, গুছিয়ে নেবে, কিন্তু 1 মাস কেটে গেলেও তার অভ্যাসের কোনো পরিবর্তন হলো না। তাই আজকে আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মা কথাগুলো বললেন। একটু পর রুপিতা ড্রয়িং রুমের ট্রলি ব্যাগ নিয়ে এসে শক্ত গলায় বলল, আমি চলে যাচ্ছি। যে বাড়িতে খাওয়ার খোঁটা শুনতে হয় সে বাড়িতে আমি আর এক বেলাও খাবো না। আপনি আর আপনার ছেলে একা একাই খান। মা অবাক হয়ে বললেন, বৌমা, মুখ সামলে কথা বলো। আমি তোমাকে একবারও খাওয়ার খোঁটা দেইনি। তুমি বলো, কোন বাড়ির বউ স্বামী অফিসে যাওয়ার আগে তার জন্য 1 কাপ চা বানিয়েও দেয় না? রুপিতা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। মায়ের কথার তোয়াক্কা না করে হন হন করে দরজা খুলে বেরিয়ে গেল। বাবার বাড়ি পৌঁছে রুপিতা তার মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে বানিয়ে কথা বলতে শুরু করলো। মা নাকি তার খাওয়া সহ্য করতে পারেন না। সারাদিন নাকি তাকে দিয়ে দাসীর মতো খাটান আর কথায় কথায় খাওয়ার খোঁটা দেন। মেয়ের চোখের জল দেখে রুপিতার মা তো রেগে আগুন। বিকেলে আমি অফিস থেকে বাসায় ফিরতেই মা বিষণ্ণ মুখে ড্রয়িং রুমে বসেছিলেন। আমাকে দেখে সব কথা খুলে বললেন। কেন রুপিতা রাগ করে ট্রলি ব্যাগ নিয়ে চলে গেছে। আমি মায়ের পাশে বসে কাঁধে হাত রেখে বললাম, তুমি একদম মন খারাপ করো না মা। যে বউ শাশুড়ির একটা ভালো উপদেশকে খোঁটা হিসেবে নিয়ে রাগ করে বাপের বাড়ি চলে যায় সে রাগ করেই থাক, তার নিজের ভুলটা আগে বোঝা দরকার। মা নিঃশ্বাস ফেলে বললেন, যা হবার হয়ে গেছে রে বাবা, তুই বরং একটা ফোন করে ওকে চলে আসতে বল। এভাবে শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেলে লোক জানাজানি হবে আর আমাদের মান সম্মান বলে কিছু থাকবে না। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, আমি ওকে ফোন করতে পারবো না মা। যে নিজের দায়িত্ব বোঝে না তাকে ডেকে এনে মাথায় তোলার কোনো মানে হয় না। এ কথা বলে আমি নিজের রুমে চলে আসলাম। কিন্তু মায়ের মন তো মান সম্মানের ভয় আর সংসারের শান্তির কথা ভেবে মা নিজে একটু পর রুপিতার মায়ের নম্বরে ফোন দিলেন। ফোন ধরতেই মা শান্ত গলায় বললেন, বেআইন ভালো আছেন? রুপিতা আসলে একদমই ভুল বুঝে রাগ করে চলে গেছে। আমি তো ওকে শাশুড়ি হিসেবে নিজের মেয়ের মতো একটু বুঝিয়ে বলতে চেয়েছিলাম। মায়ের কথা শেষ হওয়ার আগে ও পাশ থেকে রুপিতার মা চড়া গলায় গর্জে উঠলেন, চুপ করুন আপনি। আপনি আমার মেয়েকে খাওয়ার খোঁটা দেন? আপনাকে কে অধিকার দিয়েছে আমার মেয়েকে অপমান করার? আপনার বাড়িতে আমি আমার মেয়েকে কাজের মেয়ে বানিয়ে পাঠাইনি যে কাজ না করলে খেতে দেবেন না। রুপিতা আমার খুব আদরের মেয়ে, ও কোনো অভাবের সংসারে বড় হয়নি। আপনার ওই বাড়িতে ও আর পা দেবে না। কথাগুলো বলে রুপিতার মা সজোরে ফোনের সংযোগ কেটে দিলেন। মা ফোনটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন। লাউডস্পিকারে থাকা ফোনটির কথাগুলো আমি রুমের ভেতর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। রাগ আর ক্ষোভে আমার শরীর জ্বলে উঠল। একটা মানুষ নিজের দোষ ঢাকার জন্য নিজের জন্মদাত্রী মায়ের কাছে এতটা মিথ্যা বলতে পারে? আর রুপিতার মাও না জেনে সত্যিটা না শুনে আমার মাকে এভাবে অপমান করে দিলেন। আমি রুম থেকে বের হয়ে এসে মায়ের কাছে বসলাম। মায়ের চোখ দুটো জলে ছলছল করছে। সারা জীবন যিনি পরম মমতায় সংসার আগলে রেখেছেন, আজ নিজের ছেলের বউয়ের কাছে শাশুড়ি হিসেবে তাকে কাজের বুয়া খাটানোর অপবাদ শুনতে হলো। আমি খুব শান্ত গলায় বললাম, মা, আজকের পর থেকে রুপিতাকে এই বাড়িতে আনার জন্য তুমি একটা শব্দও করবে না। ভুলটা ও করেছে আর অপমান করলো তোমাকে। দেখবো এভাবে কতদিন থাকে তারা। মা চমকে উঠে আমার দিকে তাকালেন আর বললেন, তুই কি করতে চাস বাবা? সংসারটা এইভাবে ভেঙে ফেলবি? মায়ের কথার কোনো উত্তর দিতে পারলাম না। মা হয়তো ভেবেছিলেন সবকিছু আগের মতো সহ্যের সীমায় রেখে একটু বুঝিয়ে আবার মানিয়ে নেওয়া যাবে, কিন্তু যে আত্মসম্মানে আঘাত লেগেছে তা এত সহজে শান্ত হওয়ার নয়। দিন কাটতে লাগলো নিজের নিয়মে। মাঝে কেটে গেল পুরো একটি সপ্তাহ। মুখ ফুটে কাউকে না বললেও ভেতরে খা শূন্যতা অস্বীকার করার উপায় ছিল না। রাগ, ক্ষোভ আর অভিমানের এক অদ্ভুত মিশেল বুকে চেপে দিনগুলো পার করছিলাম। সকালের চা থেকে শুরু করে রাতের ডাইনিং টেবিলে রুপিতার অনুপস্থিতিটা বড্ড বেশি পেতাম। যতই রাগ থাকুক, 1 মাসের সংসার হলেও রুপিতার নিষ্পাপ হাসি আর চঞ্চলতা গুলো তো মিথ্যে ছিল না। রুপিতাকে খুব মিস করছিলাম ভীষণ ভাবে। অন্যদিকে রুপিতাও হয়তো নিজের ভুল বুঝতে পেরে বা অভিমানের সাগরে ডুবে আমাকে সমানভাবে মিস করছে। অবশেষে 8ম দিনের মাথায় বিকেলে অফিসের টেবিলে আমার ফোনটা কেঁপে উঠলো। স্ক্রিনে রুপিতার নাম দেখে এক মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠলো। একটা মেসেজ এসেছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। অফিস শেষে এই রেস্টুরেন্টে চলে এসো, আমি অপেক্ষা করব। নিচে রেস্টুরেন্টের ঠিকানা দেওয়া। মেসেজটা পরে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। মন বলছিল এখনই ছুটে যায়, কিন্তু পরক্ষণেই মায়ের সেই ফোটা ফোটা চোখের জল আর রুপিতার মায়ের কটু কথাগুলো মনে পড়ে গেল। নিজের ভেতরে জমে থাকা আবেগগুলোকে খানিকটা শক্ত করে বাঁধলাম। অফিস ছুটি হতেই সোজা রেস্টুরেন্টটিতে গিয়ে পৌঁছালাম। ভেতরের মৃদু আলো আর হালকা সঙ্গীতের মাঝে চোখ বোলাতেই কোনার একটা টেবিলে রুপিতাকে দেখতে পেলাম। চেহারা
চেহারায় সে আবেগের চঞ্চলতার ছাপ নেই। বিষণ্ণ মনমরা হয়ে একাকী বসে টেবিলের দিকে তাকিয়ে আছে সে। তার মুখটা দেখে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। এক সপ্তাহে মেয়েটা যেন অনেকটাই রোগা হয়ে গেছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে গিয়ে তার সামনের চেয়ারটায় বসলাম। আমার আসার শব্দে রুপিতা মাথা তুলল। কিছু সময় নীরবতা ঘিরে রইল আমাদের মাঝে। কেউ কোনো কথা বলছি না, শুধু চোখের ভাষায় জমানো হাজারটা অভিযোগ আদান প্রদান হচ্ছিল। অবশেষে রুপিতায় নীরবতা ভাঙল। সে শান্ত গলায় বলল, তুমি শুধু আমার দোষটাই দেখলে, তোমার মায়ের ব্যবহার দেখলে না? আমি কি সত্যি অতটাই খারাপ? আমি কোনো উত্তর না দিয়ে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। রুপিতার চোখের কোণে জমে থাকা জলটুকু সামলে নিয়ে বলতে লাগলো, মা সেদিন যেভাবে আমাকে কথাটা বললেন, ওভাবে বলাটা কি সত্যি তার উচিত হয়েছিল? আমাকে যদি খাওয়ার পর ঘরে ডেকে নিয়ে আদর করে বলতেন, বৌমা তোমার স্বামীর জন্য তো আমি সারা জীবন রান্না করতে পারবো না, এবার থেকে তুমি একটু একটু করে দায়িত্ব নাও, রান্নাটা শিখে নাও, আমি কি তখন তাকে না করতে পারতাম? আমি কি এতটাই অভদ্র? তিনি তা না বলে সরাসরি বললেন, এটা তোমার বাবার বাড়ি না যে রান্না না করে খাবার পাবে। এতগুলো কথা শোনানোর কি খুব প্রয়োজন ছিল? আমারও তো একটা আত্মসম্মান আছে। শুনে মাথাটা গরম হয়ে গিয়েছিল। তুমি তো ভালো করে জানো আমি কেমন, আর আমার বাবা মায়ের কাছে আমি কিভাবে বড় হয়েছি। কথাগুলো বলতে বলতে রুপিতার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। কিছুক্ষণ চুপ করে থেকে রুপিতার দিকে তাকিয়ে নরম গলায় বললাম, রুপিতা, মা হয়তো গুছিয়ে বলতে পারেননি, কিন্তু মা তো দিন শেষে তোমার ভালোর জন্যই কথাগুলো বলেছিলেন। তুমি নতুন এসেছ, সংসারের দায়িত্বগুলো যেন আস্তে আস্তে বোঝো, সেই চিন্তাই মায়ের ছিল। রুপিতার সাথে সাথে বিষাদের সুরেই বলে উঠল, সব ভালো সব সময় ভালো হয় না, এটা মনে রেখো। আর মায়ের এত তারা কিসের ছিল? বিয়ের আগেই তো আমার মা তোমার মাকে পরিষ্কার করে বলেছিলেন, আমার মেয়েকে আমি কোনোদিন রান্নাঘরে পাঠাইনি, ও কোনো কাজই পারে না। তখন তোমার মা হেসে হেসে কি উত্তর দিয়েছিলেন মনে আছে? তিনি নিজ মুখে বলেছিলেন, বেআইন, আমি তো ছেলে বিয়ে করিয়ে ঘরে মেয়ে বানিয়ে নিয়ে যাচ্ছি, কোনো কাজের মেয়ে তো নিচ্ছি না। কাজ না পারলে সমস্যা কি, আমি শিখিয়ে নেব। তবে 1 মাস না যেতে এভাবে খোঁচা মেরে কেন বলতে হলো? রুপিতার কথাগুলো শোনার পর আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। ঘটনার এই দিকটা আমার জানা ছিল না। মায়ের সেই হাসি মুখের কথা আর আজকের বাস্তবতার মাঝে রুপিতা যেন এক বিষম দোলাচালে আটকে গেছে। একদিকে জন্মদাত্রী মায়ের সম্মান আর অপমান, অন্যদিকে নিজের স্ত্রীর অভিমান আর না বলা কষ্ট। দুটোর মাঝখানে দাঁড়িয়ে আমি কি উত্তর দেব খুঁজে পাচ্ছিলাম না। রেস্টুরেন্টের আবছা আলোয় রুপিতা শুধু আমার উত্তরের অপেক্ষায় আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।